সৌদি আরব সফরে প্রধানমন্ত্রীকে যুবরাজ সালমানের চিঠি তুলে দিলেন রাষ্ট্রদূত। আগামী বছরের পাঠ্য বই দেওয়ার ব্যাপারে অবহিত করলেন শিক্ষামন্ত্রী। সাভারে এনসিপির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণ, রাজনৈতিক দলের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন, নাহিদ ইসলামের মন্তব্য। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি, কক্সবাজারে পাহাড় ধস, নারী শিশু সহ 10 জনের মৃত্যু। দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে সৌদি যুবরাজও বাংলাদেশের সফরের আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে নভেম্বরে গ্লোবাল আই হেলথ সামিটে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আগামী শিক্ষাবর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে সরকারের আগাম প্রস্তুতির কথা জানান শিক্ষামন্ত্রী। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সাক্ষাতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন রাষ্ট্রদূত। এছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। পরে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাদের। The ambassador also conveyed that His Highness the Crown Prince, His Excellency Mohammed bin Salman, is also very much interested to visit Bangladesh at a convenient time. We are very positive about having a strategic cooperation and partnership with the Kingdom of Saudi Arabia. পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস IAPBর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেন। নভেম্বরে অ্যান্টিগা এবং বারমুডায় প্রথমবারের মতো গ্লোবাল সামিট ফর আই হেলথে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। সামিটে কো-হোস্টের দায়িত্ব পালন করবে বাংলাদেশ। পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত ব্রিফিংয়ে জানান, গ্রামীণ এলাকার স্কুল শিক্ষার্থীদের চোখের সমস্যা শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করতে IAPBর সহযোগিতা চেয়েছে সরকার। এই বাজেটে আমরা চোখের এই ছানি অপারেশনের পর যে লেন্সটা দেওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগী হয়ে এই লেন্সের উপরে কর কমিয়ে দিয়েছেন, অর্থাৎ এই চোখের ছানি অপারেশনের খরচ কমে যাবে। এতে আমরা এই কর্মসূচির মাধ্যমে 10 লক্ষ মানুষকে ছানি অপারেশন করানোর পরিকল্পনা গ্রহণ করব। তিনি বিশেষভাবে IAPBকে অনুরোধ করেছেন, এই শিশুদের চোখের চশমা এবং চোখ পরীক্ষার জন্য আমরা যদি কোনো কর্মসূচি নেই, সেখানে তারা সহযোগিতা করবেন এবং IAPBও আশ্বাস দিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানান, ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 30শে নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে। আমাদের টেন্ডার প্রসিডিং চলছে এবং আমরা ওয়ার্ক অর্ডার ফার্স্ট উইক অফ আগস্টের ভিতরে সব দিয়ে দেবো, দেন দে উইল স্টার্ট প্রিন্টিং। আর এই বিষয়ে যা তদারকি করার দরকার রয়েছে তা আমাদের মন্ত্রণালয়ের টিম রয়েছে, NCTB রয়েছে এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত আগামী দিনে সুন্দরভাবে বই দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পার্শ্ববর্তী দেশ কিংবা মার্কিন মুলুকের কোনো দেশ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে যাবে না। নিজেদের পরিবর্তন নিজেদেরকেই করতে হবে। আর পল্লী উন্নয়নের লক্ষ্যে সরকার নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষক কার্ড দিচ্ছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তারা। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করে পল্লী উন্নয়ন বোর্ড। দিবসের আলোচনায় অংশ নিয়ে LGRDর প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, পল্লী উন্নয়নের লক্ষ্যেই নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিচ্ছে সরকার। বর্তমান সরকারের এর বাইরে যে কর্মসূচি রয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা, 25 কোটি বৃক্ষরোপণ, 20,000 কিলোমিটার নদী খাল পুনঃখনন, ইমাম মসজিদদের বেতন ভাতা সহ এই যে সুদ সহ ঋণ মওকুফ, স্কুলের বাচ্চাদের ড্রেস প্রদান সহ গ্রামীণ
অর্থনীতিকে চাঙ্গা করবার যে কর্মসূচি বর্তমান সরকারের, এই কর্মসূচিগুলোতে আপনাদেরকে আগের মতো আবার ফিরে যেতে হবে। এ সময় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পার্শ্ববর্তী দেশের আশা না করে নিজেদের পরিবর্তন নিজেদেরকেই করতে হবে। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেশটাকে টেনে তোলার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার তারা অনেক কাজ করার চেষ্টা করেছে, দেখিয়েছে, কিন্তু যা কাজ করেছে তার অর্ধেক চুরি করেছে, তাই না? এবং আমাদের গ্রাউন্ড বলুন, প্রতিষ্ঠান বলুন, সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। যে আমরা যদি নিজেরা নিজের পরিবর্তন চাই, তা আমাদের নিজেদেরকে উদ্যোগ নিতে হবে। কেউ এসে আমাদের কিছু করে দিয়ে যাবে না, না যাবে পার্শ্ববর্তী দেশ অথবা আপনার দূরের দেশ অথবা আপনার সেই মার্কিন মুলুক থেকে কেউ এসে আমাকে সুন্দর করে দিয়ে যাবে না, তাই না? বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান মন্ত্রী। প্রধানমন্ত্রী যে কাজগুলো, শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এসেই প্রথম দিনই ঘোষণা করেছেন। সাভারে এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশ স্থলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এতে 2 জন গুরুতর আহত হয়েছেন। রাতে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে হামলা হয়। ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের বক্তব্যের সময়ে বিস্ফোরণ ঘটানো হয়। এই সময় সমাবেশ মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এমপি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত তথ্য জানান। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল হয়। সেখান থেকে নেতারা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন। হামলায় আহতদের সাভার এনাম মেডিকেলে নেওয়া হয়েছে। এদিকে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশ হয়েছে সাভারে। সেখানে বক্তৃতায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিক দলের সমাবেশে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন। এর আগে গাজীপুরে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকার গণভোট ও জুলাই সনদকে এখনো অস্বীকার করছে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 34 দিন ব্যাপী কর্মসূচি জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই অংশ হিসেবে সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ থেকে শুরু হয় কর্মসূচি, যার মূল লক্ষ্য গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা। এতে দলটির শীর্ষ নেতারা অভিযোগ করেন, বর্তমান সরকার জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণরায়ের সাথে বিশ্বাসঘাতকতা করছে। সমাবেশ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, লোডশেডিং বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানায় দলটি। বাংলাদেশের 70% মানুষ হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু এই সরকার, এই বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, যদি বিচার করতে না পারেন, তাহলে জুলাইয়ের নেতৃত্বের দাবিদার এ কথাটি ভুলেও মুখে আনবেন না। জুলাই জাদুঘর খুলে দিন এবং যারা জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড চালিয়েছিল তাদের বিচার নিশ্চিত করুন। ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে 9 জন ও শহরে 1 জন সহ অন্তত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন। প্রশাসন ও ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবকরা উদ্ধার অভিযানের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরে যেতে সতর্ক করেছেন। অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। মুর্শিদুর রহমান খোকনের তথ্য ছবিতে বিস্তারিত। টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারে সোমবার ভোরে উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আলাদা 3টি পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশুসহ 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জামতলী ক্যাম্পে একই পরিবারের 3 জন, কুতুপালং ক্যাম্পে 1 শিশু এবং বালুখালী ক্যাম্পে নারী ও শিশুসহ 5 জন প্রাণ হারান। আহত হয়েছেন আরও কয়েকজন। রাতের 1টা বাজে তো এরকম বড় হান্দা ছিল, তখন হান্দা ভাঙারও মাপো 3 জন মারা গিয়ে তো আগাদা আছে কেন অনাগা তো বালুয়ালি ক্যাম্প তো খান্দা ভাঙি বেশি মার মাগা তো গিয়ে খান্দা ভাঙি আগাদা আছে কত মার গালি গিয়ে মাটিগুলা পানির সাথে মিশে এই বাড়িটি বরাট হয়ে ওখানে 3 জন লোক মাটির নিচে পড়ে গেছিল। আমার স্বামী মাটির নিচে, আমি স্বামী ডাকেছিলাম। আমরা এখানে 13, 12, 13, 14 বছর এখানে থাকছি, যে পাহাড়ের হাঁচা বছর বাড়ি করতেছে, যে পাহাড় কোনোদিন দোষে পড়ে নাই। কক্সবাজার শহরের 12 নম্বর ওয়ার্ডের ছাত্তারঘোনা এলাকায় ভোরে পাহাড় ধসে একই পরিবারের 3 জন মাটি চাপা পড়ে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আলী আকবর নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয় কাউন্সিলর বলছেন, বারবার বলা সত্ত্বেও লোক ঝুঁকিপূর্ণ পাহাড়ে অবস্থান করছে। পাহাড় কাটাটা যদি রোধ করা হয় তাহলে এই যে ছোট ছোট যে পাহাড় কেটে ঘরগুলো এখানে বিক্রি করা হয় জায়গাগুলো, এই বিক্রিটাও বন্ধ হবে। এই যে সাধারণ মানুষ যারা অল্প টাকা দিয়ে পায় বিদায় এই যে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের নিচে জায়গাগুলো কিনে একটা ঘর করে, এটাও বন্ধ হবে। এদিকে জেলায় 24 ঘন্টায় 167 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 2 দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। নিম্নচাপের কারণে আমাদের গত পরশুদিন থেকে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কবার্তা দেওয়া আছে। সে ভারী বৃষ্টিপাতের প্রভাবে পাহাড়ি এলাকায় ভূমিধসের যে আশঙ্কা থাকে সেটা অলরেডি আমরা যে স্থানীয় প্রশাসন আছে তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। পাহাড় ধসের ঝুঁকি থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। কেউ তাদের বাড়ি ঘর ছেড়ে আসলে যেতে চায় না, সেক্ষেত্রে আমরা আইনগত বিধিমূলক ব্যবস্থা নিব। আমরা এখানে হয়তো ফোর্স অ্যাপ্লাই করব তখন, কারণ ওনারা হয়তো বা নিজেদের সেফটির কথাটা অত চিন্তা না করে বাড়ি ঘরের চিন্তাটাই বেশি করছেন আর কি। এই বিষয়টা আমরা দেখছি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ডে কেয়ার সেন্টার শুধু শিশুদের নিরাপদ থাকার জায়গা নয়, এটি তাদের ভবিষ্যতে সুষ্ঠু নাগরিক হিসেবে গড়ে ওঠার সহায়ক বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সমাজকর্মী ডাক্তার জুবাইদা রহমান। তার মতে শিশুর জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশে দিবাযত্ন কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন ডাক্তার জুবাইদা রহমান। আরও জানাচ্ছেন আহমেদ সরোয়ার। শিশু দিবাযত্ন কেন্দ্র সম্পর্কিত কার্যক্রমের আওতায় শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ শীর্ষক কর্মশালা করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। পানি ভবনে এ কর্মশালায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তিনি কেয়ার গিভার মা বোনদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা আছেন বলেই অনেক মা নিশ্চিন্তে চাকরি করতে পারছেন। শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠছে। শৈশব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই সময়েই বিভিন্ন জিনিসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদে থাকার স্থান নয়, দেশের ভবিষ্যৎ গড়ার সহায়ক। কেয়ার গিভার্স, আপনারা একই সাথে দুটি কাজ করছেন। বাংলাদেশের ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সহায়তা করছেন। ভিত্তি সততা, ভিত্তি নিষ্ঠা, ভিত্তি শান্তি, ভিত্তি শিক্ষা, ভিত্তি সংস্কৃতি, ভিত্তি মানবিকতা, ভিত্তি সহনশীলতার, নিয়মানুবর্তিতার, কৌতূহলের, অধ্যবসায়ের, পারস্পরিক সম্মানের, দেশপ্রেমের। কর্মশালায় মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর জাহিদ বলেন, ডে কেয়ার সেন্টার সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এই সরকার একটি মানবিক সরকার এবং এই সরকারের যারা আছেন সামনে থেকে পাশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করছেন, সবাই অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছেন। বর্তমান সরকার একযোগে কাজ করছে আপনাদের অর্থাৎ আমাদের আগামী ভবিষ্যৎকে সুন্দর করার জন্য এবং এমন একটি আগামীর প্রজন্ম তৈরি হোক যেই প্রজন্ম আমাদের চেয়েও ভালোভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এর আগে ডক্টর জুবাইদা সকাল 10:30টায় তেজগাঁও সরকারি বালিকা শিশু পরিবার পরিদর্শন করেন। সেখানে কিছু সময় কাটান শিশুদের সাথে। এরপর ভূমি ভবনে শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রয়েছেন সহকর্মী ওমর ফারুক। বড় পর্দায় স্পেন পর্তুগালের ম্যাচ কেমন উপভোগ করছেন দর্শক সমর্থকরা, জানবো তার কাছ থেকে। ওমর, ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে দর্শকদের প্রতিক্রিয়া আপনি কেমন দেখছেন? বিপাশা, খেলা কিছুক্ষণ আগেই মাত্র 14 থেকে 15 মিনিট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ক্রিস্টিয়ানো রোনালদো তাকে কিন্তু যে তার যেই ভক্তরা আছেন অর্থাৎ ফুটবল প্রেমী যারা আছেন তারা কিন্তু
তার খেলা দেখার জন্য এবং যেহেতু তার এটা শেষ বিশ্বকাপ এবং তার যেই জয়ের যে ধারাবাহিকতা সেটি দেখার জন্য কিন্তু আসলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যে জয়েন্ট স্ক্রিন যে বড় স্ক্রিনের পর্দার সামনে কিন্তু আসলে অগণিত আসলে ভক্ত সমর্থক ফুটবল প্রেমীরা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে যখনই ডি বক্সের মধ্যে বল নিয়ে যাচ্ছে তখনই কিন্তু আসলে দর্শকদের উল্লাস। যদিও এখনো পর্যন্ত কিন্তু আসলে প্রায় 20 মিনিট হতে চললো, এখনো পর্যন্ত গোলের দেখা কিন্তু দুই দলের কোনো দলই এখনো পায়নি। পর্তুগাল এবং স্পেনের মধ্যে যে ম্যাচটি, সেই ম্যাচে এখনো পর্যন্ত কিন্তু আসলে যে দুই দল, সেই দুই দলের কেউই তারা জয়ের দেখা পায়নি। এবং আসলে ভক্তরা বলছেন যে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি তাদের যে প্রত্যাশা, তারা বলছেন যে সেই প্রত্যাশা তারা পূরণ করবেন এবং যে জয়ের যে ধারাবাহিকতা সেটিও কিন্তু তারা আশা করছেন যে সেটিও কিন্তু অব্যাহত থাকবে। তো দেখতে পাচ্ছেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি জায়গায় টিএসসি এবং মহসিন হল, জসীমউদ্দিন হল মাঠ, বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে। আজকে কিন্তু এই যে নকআউট অর্থাৎ যে নকআউট পর্বর যেই খেলা, সেই যেই অর্থাৎ শেষ 16-এর যে খেলা, সেটি কিন্তু আজকে হচ্ছে স্পেন এবং পর্তুগালের মধ্যে। এবং এখানে কিন্তু মূলত যারা পর্তুগাল সমর্থক আছেন, মূলত যারা ক্রিস্টিয়ান রোনালদোর ভক্ত আছেন, তারা কিন্তু আসলে অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছেন যে আসলে সে কাঙ্ক্ষিত জয়ের বা কাঙ্ক্ষিত গোলের। এবং এর মাধ্যমে কিন্তু আসলে তারা প্রত্যাশা করছেন যে যেহেতু ক্রিস্টিয়ান রোনালদোর এটি শেষ বিশ্বকাপ, সেই শেষ বিশ্বকাপে জয়ের ধারাবাহিকতা দিয়েই ভক্তরা প্রত্যাশা করছেন যে সে তার এই শেষ বিশ্বকাপ তারা শেষ করবে। তো এই ছিল আমার কাছে টিএসসি থেকে সবশেষ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে সেবা খরচ ও অনিয়ম দুর্নীতি কমানো সম্ভব। সোমবার সচিবালয়ে ইনোভেশন শোকেসিং 2025-26 আয়োজনে তিনি কথা বলেন। অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের পরিকল্পনা ব্যবসায়ী ও সেবা খাত সহ সবাইকে ডিজিটালাইজেশনের আওতায় আনা, প্রত্যেক মানুষকে রাজনীতি অর্থনীতির সাথে যুক্ত করতে টেকনোলজির বিকল্প নেই বলে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, প্রতিটি ক্ষেত্রে যা কাজ হচ্ছে সেটি ভালো, কিন্তু যথেষ্ট নয়। অনেকের মধ্যে ডিজিটাল সেবা নেওয়ার অভ্যাস তৈরি হয়নি। সেসব ক্ষেত্রে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে ইনোভেশনের জন্য 5টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। আমাদের টার্গেট হচ্ছে আউটরিচ। আপনারা যদি আউটরিচ না করেন, আমরা করে তো কোনো লাভ হবে না, একটা বেনিফিট পাবে না। একটা দেশের প্রোডাক্টিভিটি বাড়াতে গেলে একটা মানুষের তাকে যত বেশি কম সম্ভব তার এইসব সার্ভিস বাড়িতে বসে, রাস্তায় বসে, গাড়িতে বসে, রিক্সায় বসে সেই যদি পেতে পারে, একটা দেশের কত মানুষের কত টাইম সেভিং, কত পয়সা সেভিং, তেল সেভিং, ট্রান্সপোর্ট, টাকা পয়সা সেভিং, এটা বিশাল ব্যাপার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, এলডিসি উত্তরণ 2029 সালের নভেম্বর পর্যন্ত পেছানোর প্রক্রিয়ার মধ্যে আছে, এজন্য তৎপরতা চালাচ্ছে সরকার। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ সঠিকভাবে জানা এবং তার রাজনৈতিকভাবে উপলব্ধির প্রয়োজন। জাতীয় প্রেস ক্লাবে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত এলডিসি উত্তরণ বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, এলডিসি উত্তরণের পর অনেক চ্যালেঞ্জ আছে, এজন্য রপ্তানিকে অগ্রাধিকার দিয়ে অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে। এলডিসি উত্তরণে 3 বছর সময় পেলে নীতি কাঠামো সংস্কার ও অর্থনীতি পরিবর্তন হবে বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অনুষ্ঠানে র্যাপিড চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, এলডিসি উত্তরণে বাংলাদেশ 3 বছর সময় পাবে তা এখনো নিশ্চিত নয়। বাংলাদেশে এখন রপ্তানি বাণিজ্যের ক্রান্তিকাল অতিক্রম করে যাচ্ছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে বলেন তিনি। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীর উত্তরায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট আয়োজিত এক গোল টেবিল আলোচনায় এ কথা বলেন তিনি। এর সহজ আয়োজক ছিল সেন্টার ফর সিভিলাইজেশনাল ডায়ালগ। বৈঠকে সভাপতিত্ব করেন সিসিডির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, বিআইআইটির মহাপরিচালক অধ্যাপক ডক্টর এম আব্দুল আজিজ। প্রধান অতিথি ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগানের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ইয়াসিন আকতাই। তার বক্তব্যে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন ইয়াসিন আকতাই। গ্লোবাল ইউনিভার্সিটির সাবেক ভিসি ডক্টর আনিসুজ্জামান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ, নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার গোলটেবিল আলোচনায় অংশ নেন। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরও একবার জানিয়ে।
সৌদি আরব সফরে প্রধানমন্ত্রীকে যুবরাজ সালমানের চিঠি তুলে দিলেন রাষ্ট্রদূত। আগামী বছরের পাঠ্য বই দেওয়ার ব্যাপারে অবহিত করলেন শিক্ষামন্ত্রী। সাভারে এনসিপি সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণ, রাজনৈতিক দলের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন, নাহিদ ইসলামের মন্তব্য। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি, কক্সবাজারে পাহাড় ধস, নারী শিশু সহ 10 জনের মৃত্যু। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশননিউজ। সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশননিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।